এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আবার শুরু হচ্ছে ভয়াবহ যুদ্ধ। হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইরানের। 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট মোতায়েন করা হবে এই মিশনে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে প্রজেক্ট ফ্রিডম শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট মোতায়েন করা হবে এই মিশনে। তবে কিভাবে এই অভিযান পরিচালিত হবে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা করলে তা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে 100 আসনে এগিয়ে থালাপতি বিজয়ে প্রথমবারই বাজিমাত। শুরু হয়ে গেছে আনন্দ উদযাপন, ক্ষমতার মসনদে বিজয় থালাপতি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে, ডিএমকে কিংবা এআইএডিএমকে এর মতো বাঘা বাঘা রাজনৈতিক দলকে পেছনে ফেলে প্রাথমিক ট্রেন্ডে বড় ব্যবধানে এগিয়ে আছে বিজয়ের নতুন দল টিভিকে। রূপালী পর্দার এই নায়কের রাজনৈতিক অভিষেক কি তবে সরকার গঠনের পথে? এদিকে মাঝরাতে ইরানে পুতিনের পারমাণবিক দানব, আমেরিকার গেম ওভার। ইরানে পুতিনের নতুন গেম, কোনো ঘোষণা না দিয়েই বড় পদক্ষেপ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এখন হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বেশ চাঙা হচ্ছে। খবর হচ্ছে এই যে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বাহিনীর উপর হামলা করা হবে। এই যখন খবর, তখন ইতিমধ্যেই ইরানের গণমাধ্যম বলছে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এই খবরের ইরানি গণমাধ্যমে বিস্তারিত যে খবর দেওয়া হয়েছে। এদিকে যে ম্যাজিকে এখনো টিকে আছে ইরান, ধ্বংসস্তূপ থেকে ফিনিক্সের উত্থান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 40 দিন, মাত্র 40 দিনে যা হয়েছে তা দেখে নিজের রিপোর্টেই থমকে গেছে যেন সিএনএন। গণমাধ্যমটি বলছে মধ্যপ্রাচ্য জুড়ে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে মনে করা হতো অভেদ্য দুর্গ, যেখানে বিলিয়ন ডলারের রাডার, অত্যাধুনিক যুদ্ধ বিমান, নৌবহরের সদর দপ্তর, সেই ঘাঁটিগুলো আজ ধ্বংসস্তূপ। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে 8 দেশে ছড়িয়ে থাকা 16টি মার্কিন সামরিক স্থাপনা হয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কোনোটি ব্যবহারের অযোগ্য, কোনোটি কার্যত বন্ধ। প্রকৃত ক্ষতি কতটা জনসম্মুখে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি বলছে খোদ মার্কিন কর্মকর্তারাই। আর মেরামতে লাগবে শত শত কোটি ডলার। এই হলো ইরান যুদ্ধের সেই হিসাব যা ওয়াশিংটন এখনো পুরোটা স্বীকার করতে রাজি নয়। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে জল্পনা উড়িয়ে দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদ্ম ফুল ফুটেছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির অন্যতম লক্ষ্য ছিল যে কোনো উপায়ে পশ্চিমবঙ্গ দখলে নেওয়ার। হলেও তাই শেষ হাসি হাসছেন মোদী। মমতার সামনে অন্ধকার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে দিদি বলে পরিচিত মমতার জন্য এবারে লড়াইটি ছিল মূলত নিজের দুর্গ রক্ষার। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা আইএমওর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে আটকে আছে 2000 জাহাজ। এর মধ্যে তেল ও গ্যাসের ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, কার্গো, এমনকি পর্যটকবাহী জাহাজও রয়েছে। এসব নৌযানে অবরুদ্ধ অবস্থায় প্রায় 20,000 নাবিক। কোনোভাবেই যখন হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থা দূর হচ্ছে না, তখন নতুন নেভাল মিশনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ স্বাধীনভাবে বাণিজ্যিক জাহাজ পরিচালনায় নিরাপত্তা চেয়ে অনুরোধ করেছে তার কাছে। যদিও কোন কোন দেশ জানাননি ট্রাম্প। হরমুজে কিভাবে এই মিশন পরিচালিত হবে তাও খোলাসা করেননি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রজেক্ট ফ্রিডম পরিচালনায় সহায়তা করবে তাদের বাহিনী। এই মিশনে মোতায়েন করা হবে 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট। তবে হরমুজ ঘিরে এই মিশনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজির হুঁশিয়ারি, প্রণালীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইলের ভান্ডার এবং সোয়ার্ম অ্যাটাকে পারদর্শী ইরানের বিপরীতে যুক্তরাষ্ট্র এমন ঝুঁকিপূর্ণ মিশন শুরু করলে নতুন সংঘাতের শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। নেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন। থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কার্গম বা টিভিকে বড় চমক দেখাচ্ছে। 4 মে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিজয়ের দল প্রায় 100টি আসনে এগিয়ে থেকে বাজিমাত করার ইঙ্গিত দিচ্ছে। বিজয় 2টি আসন থেকে নির্বাচন করছেন, পেরাম্বুর ও তিরুচিরাপল্লী ইস্ট। 2 আসনেই প্রাথমিক প্রবণতায় এগিয়ে থেকে নিজের রাজনৈতিক অভিষেকে বড় ধরনের গতি এনে দিয়েছেন এই অভিনেতা। এই 2টি আসনই আগে ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের দখলে ছিল। পেরাম্বুর উত্তর চেন্নাই অবস্থিত। বিজয় এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী ভোট গণনার শুরু থেকে এখন পর্যন্ত থালাপতি বিজয়ের দল টিভিকে প্রায় 100টি আসনে এগিয়ে রয়েছে। বিজয়ের দলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে এআইএডিএমকে। তারা এগিয়ে আছে 75টি আসনে। বর্তমানে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে প্রায় 50টি আসনে এগিয়ে থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন। সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য মতে ভোট গণনায় বিজয়ের দল টিভিকে 89টি আসনে এগিয়ে আছে। এর বিপরীতে 74টি আসনে এগিয়ে আছে আইএডিএমকে। তামিলনাড়ুতে বিধানসভার মোট আসন রয়েছে 234টি। নিয়ম অনুযায়ী যে কোনো দলকে সরকার গঠন করতে হলে অন্তত 118টি আসনে জয়লাভ করতে হবে।
আরেক রাজ্য কেরালায় ক্ষমতাসীন জোট বাম দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নেতৃত্বাধীন এলডিএফ পিছিয়ে আছে। স্থানীয় সময় সোমবার সকাল 8টা থেকে কেরালার 43টি এলাকার 140টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। 9 এপ্রিল এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে আজ সকাল 6:30টার দিকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, নিরাপত্তা কর্মী এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুমগুলো খোলা হয়, যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখা ছিল। ভোট গণনা শুরুর পর প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে। 2024 সালে অভিনয় জগতের ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থিত রাজনীতিতে নামার ঘোষণা দেন জোসেফ বিজয়। এরপর তিনি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কার্গম প্রতিষ্ঠা করেন। এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও প্রতিষ্ঠার মাত্র 2 বছরের মাথায় 2026 সালের বিধানসভা নির্বাচনেই তার দল সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে আজ এক নতুন ইতিহাস লেখা হচ্ছে। একদিকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তি আমেরিকা ও ইসরায়েলের বিধ্বংসী যৌথ আক্রমণ, অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক ইস্পাত কঠিন বাহিনী ইরানি গার্ড। এই বাহিনীর সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ঝানু কমান্ডাররা একের পর এক প্রাণ হারিয়েছেন ঠিকই, কিন্তু রণক্ষেত্রে তাদের লড়াই আজও থামেনি, বরং এক রহস্যময় প্রাণশক্তি নিয়ে প্রতি মুহূর্তে শত্রুপক্ষকে চমকে দিচ্ছে এই আধা সামরিক বাহিনী। এই বাহিনীর জন্মের নেপথ্যে রয়েছে 1979 সালের সেই রক্তঝরা ইসলামিক বিপ্লব। রাজতন্ত্রের পতনের পর যখন মোহাম্মদ রেজা শাহ পাহলভি দেশ ছাড়তে বাধ্য হন, তখন ক্ষমতার অলিন্দে আসেন রুহুল্লাহ খোমেনি। সেই অস্থির সময় নিজের গদি এবং দেশের বিপ্লবকে রক্ষা করতে খোমেনি এমন এক শক্তির অভাব বোধ করেছিলেন যা প্রচলিত সেনাবাহিনীর চেয়েও বেশি অনুগত হবে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় আজকের এই দুর্ধর্ষ বাহিনী। খোমেনির মনে এক গভীর আশঙ্কা ছিল যে শাহ আমলের পুরনো সেনাবাহিনী হয়তো যে কোনো মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করতে পারে। তাই প্রথাগত ফৌজের সমান্তরালে তিনি গড়ে তোলেন ইরানি গার্ড। অদ্ভুত বিষয় হলো, তিনি পুরনো ফৌজকে পুরোপুরি বিলুপ্ত করেননি, বরং সীমান্ত রক্ষার গুরু দায়িত্ব তাদের হাতে রেখে দেশের আসল চাবিকাঠি এবং বিপ্লব রক্ষার ভার সঁপে দেন এই নতুন বিশ্বস্ত বাহিনীর হাতে। গঠনের কয়েক মাসের মধ্যে এই বাহিনীটিকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। সাদ্দাম হোসেনের ইরাক যখন ইরান আক্রমণ করে, তখন টানা 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এই ইরানি গার্ডই ঢাল হয়ে দাঁড়ায়। অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত ইরাকি বাহিনীকে রুখে দিতে তারা প্রমাণ করে দেয় যে কেবল দেশপ্রেম আর ধর্মীয় আবেগ দিয়েই বিশ্বশক্তির মোকাবেলা সম্ভব। সেই যুদ্ধেই সদ্য প্রয়াত আয়াতুল্লাহ খামেনি নিজের একটি হাত হারিয়ে পঙ্গু হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ইরানি গার্ড কেবল একটি ছোট দল নয়, বরং এটি 5টি শক্তিশালী শাখার এক সংমিশ্রণ। স্থলবাহিনী থেকে শুরু করে মহাকাশ গবেষণা এবং কুখ্যাত কুদস ফোর্স সবই রয়েছে এদের কবজায়। বিশেষ করে এদের অ্যারোস্পেস শাখা বর্তমানে আমেরিকা ও ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাদের কাছে গচ্ছিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভান্ডার আজ পশ্চিম এশিয়ার জন্য ভাগ্য নির্ধারণ করছে। বিশাল বিমানবাহী রণতরী না থাকলে ইরানি গার্ডের নৌবাহিনী এক অভিনব ত্রাসের নাম। ছোট ছোট অসংখ্য দ্রুতগামী নৌকা আর মিনি সাবমেরিন দিয়ে তারা হরমুজ প্রণালীতে এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছে। গেরিলা কায়দায় আক্রমণ চালিয়ে 70 কোটি কোটি ডলারের জাহাজ ধ্বংস করতে তারা ওস্তাদ। তাদের এই কামিকাজের ড্রোন কৌশল বর্তমানে আধুনিক যুদ্ধবিদ্যার সংজ্ঞাই বদলে দিয়েছে। এই বাহিনীর সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত শাখা হল কুদস ফোর্স। প্রথাগত যুদ্ধ কৌশলের বাইরে গিয়ে গেরিলা লড়াইয়ে তারা সিদ্ধহস্ত। পশ্চিম এশিয়ার একাধিক বিদ্রোহী গোষ্ঠীর পেছনে এই ইরানি গার্ডের অদৃশ্য হাতের ছোঁয়া রয়েছে বলে দাবি করে পশ্চিমা বিশ্ব। সারা বিশ্ব যখন তাদের দিকে আঙুল তোলে, তখন তারা নিভৃতে নীরবে নিজেদের রণকৌশল সাজিয়ে চলে। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার খবর বিশ্বকে চমকে দিয়েছে। শত্রুপক্ষ ভেবেছিল এর ফলে ইরানি গার্ড তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ছবি। তেহরানের এই বাহিনী এখন 32টি স্বতন্ত্র কমান্ডে বিভক্ত হয়ে লড়াই চালাচ্ছে। প্রতিটি কমান্ডারকে এখন নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, যা বাহিনীকে আরও বেশি অননুমেয় এবং বিপজ্জনক করে তুলেছে। আজ যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতির কথা ভাবছে, তখন পাকিস্তান মধ্যস্থতা করতে এগিয়ে আসছে, তখন সবার নজর ওই ইরানি গার্ডের দিকেই। তাদের সম্মতি ছাড়া এই ভূখণ্ডে শান্তি ফেরা অসম্ভব। রক্তক্ষয়ী সংগ্রাম আর ধ্বংসলীলার মাঝে দাঁড়িয়ে এই বাহিনী প্রমাণ করেছে যে অত্যাধুনিক প্রযুক্তির চেয়েও লড়াই করার মানসিকতা অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। এবার আমেরিকা ও তার অবৈধ সন্তান ইসরায়েলের শীর্ষ কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়ে ইরানের আকাশসীমায় টহল দিচ্ছে এমন এক পারমাণবিক বোমারু বিমান, যার নাম শুনলেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভেতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভ্লাদিমির পুতিন তার সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রবাহী TU-160 বা হোয়াইট সোয়ানকে সরাসরি ইরানের আকাশে পাঠিয়েছেন। এই পদক্ষেপের পর আমেরিকা, যারা সাধারণত মধ্যপ্রাচ্যের আকাশে একটি সাধারণ ড্রোন দেখলেও মিডিয়াতে ঝড় তুলে, তারা এখন পুরোপুরি নিশ্চুপ। ওয়াশিংটনের এই পিনপতন নীরবতায় প্রমাণ করে পুতিনের এই পদক্ষেপের সামনে পাগলাটে ট্রাম্প কতটা অসহায়। এদিকে ঠিক একই সময়ে চীন ইসরায়েল থেকে তাদের নাগরিকদের দ্রুতগতিতে সরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এমন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা যেকোনো মুহূর্তে আমেরিকার অহংকার চিরতরে মাটিতে মিশিয়ে দিতে প্রস্তুত। ভ্লাদিমির পুতিনের কাজের ধরনটাই এমন, তিনি আগাম কোনো হুমকি দেন না, বরং সরাসরি এমন সব আঘাত হানেন যা শত্রুর সমস্ত পরিকল্পনা নিমিষেই গুড়িয়ে দেয়। আন্তর্জাতিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং স্বাধীন স্যাটেলাইট ইমেজারিতে পারস্য উপসাগর এবং ইসরায়েলের দিকে মুখ করে এই সাদা রাজহাঁসের টহল দেওয়ার ছবি ধরা পড়েছে। এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। 162 ফুট দীর্ঘ এই বিমানটির আকার একটি বড় সাইজের বোয়িং 737 প্যাসেঞ্জার জেটের সমান। খালি অবস্থায় এর ওজন 110 টন, আর আকাশে ওড়ার সময় এটি সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে অনায়াসে মেঘের বুক চিরে এগিয়ে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, এই বিশাল সামরিক দুর্গ নিজের ভেতরে 45 টনের বেশি পারমাণবিক এবং অত্যাধুনিক গাইডেড ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম।
আমেরিকার কাছে থাকা B-1 ল্যান্সার বা B-2 স্পিরিট বোমারু বিমানগুলো কোনোভাবেই রাশিয়ার এই Tu-160 এর সমকক্ষ নয়। পুতিন এই বিমানটিকে ইরানের আকাশে পাঠিয়ে সরাসরি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছেন ইরান এখন পুরোপুরি রাশিয়ার পারমাণবিক ছাতার নিচে সুরক্ষিত। এখানে আমেরিকার নাক গলানোর পরিণতি হবে সরাসরি ধ্বংস। আমেরিকা এবং ইসরায়েল এই বিমানের উপস্থিতিতে কেন এতটা ভীত তা এর প্রযুক্তিগত সক্ষমতার দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়। Tu-160 এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 2220 কিলোমিটার। এটি এতটাই দ্রুতগতির যে আমেরিকার কোটি কোটি ডলারের প্রজেক্ট অত্যাধুনিক F-35 5G ফাইটার জেটও সোজা পথে উড়ে একে ধরতে পারবে না। এর চেয়েও বড় বিপদের কারণ হলো এই বিমানের দীর্ঘপথ পাড়ি দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা। একবার জ্বালানি নিয়ে হোয়াইট সোয়ান একটানা 12,300 কিলোমিটার পথ উঠতে পারে। এর মানে হলো রাশিয়ার ভেতরে যে কোনো এয়ারবেস থেকে উড়ে এসে এই বিমান পুরো ইউরোপ ও মধ্যপ্রাচ্য প্রদক্ষিণ করে যে কোনো লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালিয়ে আবার নিজের ঘাঁটিতে ফিরে যেতে পারে। মাঝপথে কোনো রিফুয়েলিং বা জ্বালানি ভরার প্রয়োজন এর হয় না। এই সক্ষমতা প্রমাণ করে ইরানের আকাশে এই বিমানের উপস্থিতি শুধুই টহল নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো আগ্রাসনকে সরাসরি গুড়িয়ে দেওয়ার জন্য মস্কোর একটি চূড়ান্ত প্রস্তুতি। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে জল্পনা উড়িয়ে দিল ইরান। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ও সমৃদ্ধ পদার্থের মজুত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া জল্পনা সরাসরি নাকচ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে পারমাণবিক কর্মসূচি কারিগরি বিষয় নিয়ে কোনো আলোচনা চলছে না, বরং ইরানের প্রধান লক্ষ্য এখন চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনা বন্ধ করা। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক মজুত নিয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে তার বেশিরভাগই অনুমান নির্ভর। তিনি দাবি করেন, এসব আলোচনা অতীতের কূটনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হচ্ছে এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই। ইসমাইল বাগাইয়ের ভাষ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে ইরানের অগ্রাধিকার সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, এখন মূল বিষয় হলো আমেরিকা ও ইসরায়েলের চাপে দেওয়া যুদ্ধ বন্ধ করা। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের একটি বার্তা তেহরান পেয়েছে, তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও পরিবর্তনশীল দাবির কারণে সেই বার্তার বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা, বিভিন্ন পর্যবেক্ষণ এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগের কারণে বিষয়টি আবারও আলোচনায় উঠে আসে। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ নিয়েও প্রশ্নের মুখে পড়েন ইসমাইল বাগাই। জবাবে তিনি বলেন, কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা ইরানের দায়িত্বের অংশ। যদিও তেহরান এমন এক পক্ষের সঙ্গে কথা বলছে যারা বরাবরই নিজেদের অবস্থান পরিবর্তন করে, তার মতে এই পরিস্থিতি আলোচনা কঠিন করে তুললেও জাতিসত্ত্ব রক্ষায় কূটনৈতিক পথ খোলা রাখা জরুরি। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এখন হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বেশ চাঙাক হচ্ছে। খবর হচ্ছে এই যে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বাহিনীর উপর হামলা করা হবে, এইরকম খবর তখন ইতিমধ্যেই ইরানের গণমাধ্যম বলছে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এই খবরের ইরানি গণমাধ্যমে বিস্তারিত যে খবর দেওয়া হয়েছে যে IRGC সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র সোমবার প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করবে। এর আওতায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা করা হবে। ট্রাম্পের ওই ঘোষণার পর এই ক্ষেপণাস্ত্র হামলার খবর এলো। এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বাধা দিয়েছে। দর্শক বুঝতেই পারছেন, পাল্টাপাল্টি যে উত্তেজনাটা একদিন ধরে চলছিল, যেখানে আলোচনার একটি প্রস্তাবও তাড়াতাড়ি হচ্ছিল, 14 দফা প্রস্তাব ইরানের, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 9 দফা প্রস্তাব। এইরকম আলোচনার যখন একটি সম্ভাবনা তৈরি হলো এবং পর্যালোচনা করা হচ্ছে বলে ট্রাম্প জানিয়েছে, ঠিক সেই সময় আমেরিকার যুদ্ধজাহাজ হঠাৎ করে ঘোষণা করলো যে তাদের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করবে এবং আটকে পড়া যে সমস্ত জাহাজগুলো আছে সেগুলোকে তারা বের করবে। তখনই সংঘাতের সূত্রপাত হয়ে গেল। তার মানে যে চলমান যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি কিন্তু আর থাকলো না। যখন ক্ষেপণাস্ত্র হামলা করলো এবং মার্কিন যুদ্ধজাহাজও যখন হরমুজ প্রণালীতে ঢুকে পড়লো, তার মানে একভাবে বলা যায় যে এই যুদ্ধবিরতি, যেটা অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি ছিল, সেটা কিন্তু ভেঙে পড়লো। তাহলে কি হলো, আলোচনার পথটা আরো সংকীর্ণ হয়ে গেল বা পিছিয়ে গেল। এই অবস্থায় হয়তো এটা শেষ চেষ্টা, আমেরিকা চেষ্টা করবে যে যদি তারা হরমুজ প্রণালী মানে দখলমুক্ত রাখতে পারে তাহলে আর দরকার নেই তাদের এই শান্তি আলোচনা। তাহলে ইরানকে তারা আরো কোণঠাসা করবে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেবে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়া মানেই হচ্ছে ইরান দুর্বল হয়ে যাওয়া। তখন ইরানে আবার স্থলভাগে হামলা করবে। এইরকম একটা জটিল পরিস্থিতির দিকে আবার যাত্রা শুরু করেছে। তার মানে শান্তি আর কিন্তু শেষ পর্যন্ত আসলো না এবং ইরান সর্বশক্তি দিয়ে সেটা ঠেকানোর চেষ্টা করবে। এবং ইরান বলেছে যে শুধু হরমুজ প্রণালীতে যদি অশান্তি তৈরি করা হয় তাহলে লোহিত সাগর
আরব সাগরের অন্যান্য যে রুটগুলো আছে সেই রুটগুলোর উপর হামলা করা হবে এবং এর দায় আমেরিকাকে নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমেরিকা সকল ঝুঁকি উপেক্ষা করেই তারা হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ ঢুকাই দিল এবং যার প্রেক্ষিতে ইরান বাধ্য হলো ক্ষেপণাস্ত্র হামলা চালাতে। দর্শক, মধ্যপ্রাচ্যের শান্তির সম্ভাবনা সম্ভবত আরো এক দফা ভঙ্গুর হলো, এটা বলা যায়। দর্শক, 40 দিন, মাত্র 40 দিনে যা হয়েছে তা দেখে নিজের রিপোর্টেই থমকে গেছে যেন সিএনএন। গণমাধ্যমটি বলছে মধ্যপ্রাচ্য জুড়ে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে মনে করা হতো অভেদ্য দুর্গ, যেখানে বিলিয়ন ডলারের রাডার, অত্যাধুনিক যুদ্ধ বিমান, নৌবহরের সদর দপ্তর, সেই ঘাঁটিগুলো আজ ধ্বংসস্তূপ। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে 8 দেশে ছড়িয়ে থাকা 16টি মার্কিন সামরিক স্থাপনা হয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কোনোটি ব্যবহারের অযোগ্য, কোনোটি কার্যত বন্ধ। প্রকৃত ক্ষতি কতটা জনসম্মুখে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি বলছে খোদ মার্কিন কর্মকর্তারাই। আর মেরামতে লাগবে শত শত কোটি ডলার। এই হলো ইরান যুদ্ধের সেই হিসাব যা ওয়াশিংটন এখনো পুরোটা স্বীকার করতে রাজি নয়। ঘটনাটা শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করলে তেহরান চুপ করে বসে থাকেনি, পাল্টা আঘাত করেছে। কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রে নয়, আঘাত করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি, সবচেয়ে কৌশলগত সম্পদগুলোতে, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিতে। 7 এপ্রিল পর্যন্ত চলা এই 40 দিনের সংঘাতে ইরান ও তার মিত্ররা 8টি দেশে ছড়িয়ে থাকা অন্তত 16টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদন বেরোতেই পৃথিবী জানল পরাশক্তির দাপট আসলে কতটা চুরমার হয়ে গেছে। কোথায় কোথায় হামলা হয়েছে? কুয়েতের ক্যাম্প বার্লিং, আলী আল সালেম বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির রানওয়ে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর, উত্তর ইরাকের সামরিক ঘাঁটির অস্ত্রভাণ্ডার। এছাড়াও আরও কয়েকটি দেশে ছড়িয়ে আছে এই তালিকা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজও নিশ্চিত করেছে অন্তত 7টি দেশে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। অস্ত্রভাণ্ডার থেকে কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি থেকে যোগাযোগ কেন্দ্র, কিছুই বাদ যায়নি। এখন প্রশ্ন হলো, ইরান ঠিক কোথায় আঘাত করেছে? এলোপাতারি নয়, পরিকল্পিতভাবে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে তেহরানের প্রধান লক্ষ্য ছিল 3টি জিনিস: যুক্তরাষ্ট্রের উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুদ্ধ বিমান। কেন এই 3টি? কারণ এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা কার্যত অসম্ভব। রাডার চলে গেলে আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়, যোগাযোগ কেন্দ্র ধ্বংস হলে পুরো সামরিক সমন্বয় ভেঙে পড়ে, যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হলে আকাশ শক্তি কমে যায়। অর্থাৎ ইরান সস্তা ড্রোন দিয়ে দামি টার্গেট ধ্বংস করেছে, তুলনামূলক কম খরচে সর্বোচ্চ কৌশলগত ক্ষতি। মার্কিন কংগ্রেসের এক কর্মকর্তা জানিয়েছেন ইরান এমন স্থাপনাগুলোকেই বেছে নিয়েছে যেগুলো আঘাত করা সাশ্রয়ী, কিন্তু ক্ষতির মাত্রা অনেক বেশি। আর বিশ্লেষকরা বলছেন এই নির্ভুলতা প্রমাণ করে ইরান উন্নত মানের স্যাটেলাইট ডেটা ব্যবহার করছে। এমনকি ইরানের পুরনো একটি F-5 যুদ্ধ বিমান পর্যন্ত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করতে সক্ষম হয়েছে। এটি যতটা না সামরিক সাফল্য, তার চেয়েও বড় প্রতীকী অপমান। ক্ষতির আসল হিসাবটা কত ভয়াবহ। পেন্টাগনের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক জুলস হার্স্ট তৃতীয় কংগ্রেসকে জানিয়েছেন ইরানের সঙ্গে এই সংঘাতে এখন পর্যন্ত মার্কিন করদাতাদের $25 বিলিয়ন খরচ হয়েছে। কিন্তু এটা শুধু যুদ্ধের প্রত্যক্ষ ব্যয়, ঘাঁটি মেরামতের হিসাব আলাদা। শুধু বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর মেরামতেই লাগবে $20 কোটি। আর এটা শুধু একটা ঘাঁটির হিসাব, বাকি 15টির হিসাব এখনো চূড়ান্ত হয়নি, স্বীকার করেছেন পেন্টাগনের কর্মকর্তারা নিজেরাই। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ যা জানানো হচ্ছে তার চেয়ে অনেক বেশি বলছেন এনবিসি নিউজের সূত্রগুলো। বলা হচ্ছে কোনো কোনো স্থাপনা এমন অবস্থায় পৌঁছেছে যে মেরামত করে প্রতিস্থাপন করা আর সম্ভবই নয়, সেগুলো কার্যত বন্ধ হয়ে গেছে। আর এই পরিমাণ ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যে এর আগে কখনো দেখা যায়নি বলে এক মার্কিন সূত্র পরিস্থিতিকে নজিরবিহীন বলেছেন। এখন বড় প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি করবে? পেন্টাগনের ভেতরেই দুটো ভিন্ন মত সংঘর্ষ করছে। এক পক্ষ বলছে কিছু স্থাপনা এত বেশি ক্ষতিগ্রস্ত যে সেগুলো চালু রাখার অর্থ নেই, বন্ধ করে দেওয়াই ভালো। অন্য পক্ষ বলছে এসব ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে কৌশলগত সুবিধা দেয়, তাই বিপুল অর্থ ব্যয় করে হলেও মেরামত করতে হবে। এই বিতর্ক আসলে আরো বড় একটা প্রশ্নকে সামনে এনেছে। মধ্যপ্রাচ্যে এত বিস্তৃত সামরিক উপস্থিতি বজায় রাখা কি এখনো কার্যকর, নাকি তা আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে? আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মূল্যায়নেও স্পষ্ট, কুয়েত থেকে ইরাক, কাতার থেকে বাহরাইন, সব জায়গায় যে যুক্তরাষ্ট্র নিরাপদ ভাবত সেই ধারণা এখন আর বাস্তবসম্মত নয়। ইরান দেখিয়ে দিয়েছে আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যুগে বিলিয়ন ডলারের ঘাঁটিও নিরাপদ নয়। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছিল শক্তি দেখাতে, কিন্তু ফলাফল হলো উল্টো, নিজের ঘাঁটিগুলোই শেষে ধ্বংস হয়ে গেল, সাথে মানসম্মানও। মাত্র 40 দিনের যুদ্ধে 8 দেশে 16টি ঘাঁটি, $25 বিলিয়ন খরচ, মেরামতে শত কোটি আরও। আর কিছু ঘাঁটি যেগুলো হয়তো আর কোনোদিনই চালু হবে না। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র যে সামরিক অবকাঠামো গড়ে তুলেছিল, ইরান সেটাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পিত কৌশলে একটু একটু করে ভেঙে দিয়েছে। আর বিশ্ব দেখে নিয়েছে পরাশক্তির বর্মেও ফাটল ধরে, পরাশক্তিকেও একদিন মরে যেতে হয়। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদ্ম ফুল ফুটেছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির অন্যতম লক্ষ্য ছিল যে কোনো উপায়ে পশ্চিমবঙ্গ দখলে নেওয়ার। হলেও তাই, শেষ হাসির মোদী, মমতার সামনে অন্ধকার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে দিদি বলে পরিচিত মমতার জন্য এবারে লড়াইটি ছিল মূলত নিজের দুর্গ রক্ষার। সেই 2011 সাল থেকে টানা 3 মেয়াদ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছেন
তিনি। দর্শক, এ রাজ্যে বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা ভোটার তালিকা সংশোধনের পোশাকি নাম। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে এত বেশি বিতর্ক আর কখনো হয়নি। বলা হয় সেখানে সংখ্যালঘু মুসলমান ভোটারদের বড় অংশ তৃণমূলকে সমর্থন করেছে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ওই ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার চেষ্টা করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এই যে নির্বাচনে বিজেপির জয়, ভোটার তালিকা সংশোধনের বড় প্রভাব যে পড়েছে তাতে কারো কোনো সন্দেহ নেই। SIR এর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিল প্রায় 7 কোটিরও বেশি। এই প্রক্রিয়ার পরে প্রায় 83 থেকে 91 লাখ নাম বাদ পড়ে, অর্থাৎ মোট ভোটারের প্রায় 10 থেকে 12% কমে যায়। সংশোধনের পর ভোটার সংখ্যা নেমে আসে আনুমানিক 6 কোটির কিছু বেশিতে। নির্বাচন ইস্যুগুলোর মধ্যে ছিল দুর্নীতি, অনুপ্রবেশ, সাংস্কৃতিক পরিচয় ইত্যাদি। বেশিরভাগ বুথ ফেরত জরিপে বিজেপির জয়ের পূর্বাভাস দিয়েছিল, আর হয়েছেও তাই। এবার আসি মূল আলোচনায়। যেহেতু এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি, সেক্ষেত্রে বাংলাদেশ নীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? দর্শক, এটা তো এখন অনেকটাই স্পষ্ট যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়ে ফেলছে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করছে। যদি এমনটাই হয়, তাহলে তা শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই বড় পরিবর্তন নয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। এই পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বুঝতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা জরুরি। প্রথমত, কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রশ্ন। এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এবং দিল্লিতে বিজেপি সরকারের মধ্যে সম্পর্ক ছিল অনেকটাই টানাপোড়েনপূর্ণ। এর প্রভাব পড়েছে সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন ও বাণিজ্যিক যোগাযোগের মতো ইস্যুতে। বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পেছনে রাজ্য সরকারের আপত্তি বড় কারণ ছিল। এখন পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতা আসছে, তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয় বাড়তে পারে। এর ফলে তিস্তা চুক্তির মতো ঝুলে থাকা ইস্যুগুলো দ্রুত এগোতে পারে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হতে পারে। দ্বিতীয়ত, সীমান্ত রাজনীতি ও নিরাপত্তা। বাংলাদেশ ভারত সীমান্তের বড় একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। সীমান্তে হত্যা, চোরাচালান ও অনুপ্রবেশ নিয়ে প্রায় উত্তেজনা তৈরি হয়। বিজেপি সরকার সাধারণত সীমান্তে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দেয়, ফলে সীমান্তে কড়াকড়ি বাড়তে পারে, যা একদিকে অবৈধ কার্যক্রম কমাতে সহায়ক হলেও অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াত ও ক্ষুদ্র বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের জন্য এখানে ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হবে। তৃতীয়ত, রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও পশ্চিমবঙ্গের সঙ্গে সাংস্কৃতিক ও ভাষাগত ঘনিষ্ঠতা একটি আলাদা মাত্রা যোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় এই সাংস্কৃতিক সংযোগকে কূটনৈতিক সম্পর্কের নরম শক্তি হিসেবে ব্যবহার করেছে। বিজেপি ক্ষমতা এলে এই সাংস্কৃতিক কূটনীতির ধরন বদলাতে পারে এবং সম্পর্ক আরও বেশি কেন্দ্র নির্ভর হতে পারে। চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন। ভারতে বিজেপির উত্থান অনেক সময় জাতীয়তাবাদী রাজনীতিকে সামনে নিয়ে আসে, যা প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কেও প্রতিফলিত হতে পারে। নাগরিকত্ব সংশোধনী আইন, CAA বা জাতীয় নাগরিকপঞ্জি, NRCর মতো ইস্যু অতীতে বাংলাদেশে উদ্বেগ তৈরি করেছিল। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে এসব ইস্যু নতুন করে আলোচনা আসতে পারে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সংবেদনশীলতা বাড়াবে। পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক। পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার। পেট্রোপোল, বেনাপোল, স্থলবন্দর দিয়ে দুই দেশের বড় অংশের আমদানি রপ্তানি হয়। বিজেপি সরকার ব্যবসা বান্ধব নীতি জোরদার করলে অবকাঠামো উন্নয়ন বাণিজ্যিক প্রক্রিয়া সহজ হতে পারে। তবে একই সঙ্গে মেক ইন ইন্ডিয়া বা স্থানীয় শিল্প সুরক্ষা নীতির কারণে কিছু ক্ষেত্রে বাংলাদেশি পণ্যের উপর চাপ বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সবশেষ, আঞ্চলিক সংযোগ ও ভূরাজনীতি। বাংলাদেশ, ভারত ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সেতু। সড়ক, রেল ও নৌপথে সংযোগ প্রকল্পগুলো এগিয়ে নিতে কেন্দ্র রাজ্যের সমন্বয় গুরুত্বপূর্ণ। বিজেপি যদি দুই জায়গাতেই ক্ষমতায় থাকে, তাহলে এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা বাড়তে পারে। এতে বাংলাদেশের ট্রানজিট সুবিধা, বন্দর ব্যবহার ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে দর্শক, সবকিছু একপাক্ষিক নয়। সম্পর্কের উন্নতি বা অবনতি অনেকাংশে নির্ভর করবে বাস্তব নীতি নির্ধারণ, কূটনৈতিক দক্ষতা এবং পারস্পরিক স্বার্থের উপর। বাংলাদেশ গত এক দশকে ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলেছে, যা শুধুমাত্র কোন একটি রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। তাই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ তার কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। একদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার, অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে বাস্তব সহযোগিতা ধরে রাখা। এক কথায় যদি বলা যায়, পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য ক্ষমতা দখল বাংলাদেশের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে চ্যালেঞ্জ। পানি বন্টন, বাণিজ্য ও সংযোগে অগ্রগতির সম্ভাবনা যেমন তৈরি হতে পারে, তেমনি সীমান্ত রাজনীতি, অভ্যন্তরীণ নীতির কারণে নতুন জটিলতাও দেখা দিতে পারে। ফলে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে পরিস্থিতি বুঝে বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া।